এই দুটো কেন্দ্রই তৃণমূলের শক্ত গড় বলা যেতে পারে। আর সেটাই ভাবতে ভাবতে ভারতীয় জনতা পার্টিও মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছে। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যান তৈরি করেছে, কৌশল প্রায় চূড়ান্ত, নাম প্রায় চূড়ান্ত, শুধু প্রস্তাব যাবে দিল্লিতে এবং দিল্লি শিলমোহর মারবে। আদৌ তারা লড়াইয়ে যেতে পারবে, নাকি তৃণমূল কংগ্রেস এক পেশে জয় পাবে, নাকি এই দুই কেন্দ্রেই এবার পদ্মফুল ফুটবে? নমস্কার, আমি সুচারু আপনাদেরকে আজকের প্রতিবেদনে স্বাগত জানাই। আজকের প্রতিবেদন আমরা আবার রাজনৈতিক প্রতিবেদনেই রয়েছি। তার কারণ যে কোনো মুহূর্তে নির্বাচন কমিশন দোল উৎসব মিটলেই নির্বাচন ঘোষণা করবে, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করবে। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো দুটো বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে। এক, প্রার্থী তালিকা সাজিয়ে নেওয়া, আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে নির্বাচনী ইস্তেহার, মানুষের কাছে তারা কি প্রতিশ্রুতি নিয়ে যাবে। সেই দুটো বিষয়ের মধ্যে আজকে প্রথম বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রার্থী তালিকা। সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করে হিসেব নিকেশ করছেন, কাকে কোন কেন্দ্রে প্রার্থী করলে নির্বাচনী সাফল্য ভালো আসবে, কাকে কোন জায়গায় দাঁড় করালে নির্বাচনে অভাবনীয় সাফল্য পাওয়া যাবে, তার যোগ বিয়োগ গুণ ভাগ নেতৃত্ব করছেন বিভিন্ন দলে। তৃণমূল কংগ্রেস আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, সিপিএম আছে, আইএসএফ আছে, সবাই সবার মতো করে প্ল্যান করছে। আজকে আমরা কলকাতার দুটো কেন্দ্রের কথা বলবো। এই দুটো কেন্দ্রই তৃণমূলের শক্ত গড় বলা যেতে পারে। প্রথমটি রাসবিহারী কেন্দ্র। এই রাসবিহারী কেন্দ্র বরাবরই তৃণমূল কংগ্রেসের দুর্গ বলে পরিচিত। রাসবিহারী কেন্দ্রের বিধায়কের নাম আপনারা জানেন, তিনি একাধারে বিধায়ক, আবার কলকাতা পুরসভার মেয়র ইন কাউন্সিল, তিনি দেবাশিস কুমার। এবারও দেবাশিস কুমারকে তৃণমূল কংগ্রেস টিকিট দিতে চলেছে এবং রাসবিহারী কেন্দ্র থেকেই দেবাশিস কুমার এবারও প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। কিন্তু তার বিপরীতে কে? এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যান তৈরি করেছে। সেই মাস্টার প্ল্যানে তারা মনে করছে রাসবিহারীর মতো কেন্দ্র এবার তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে ভারতীয় জনতা পার্টি। 2024 লোকসভা নির্বাচনের ভোট শতাংশ বলে দিচ্ছে রাসবিহারী বিধানসভার বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির একটা ভালো ভোট ব্যাংক আছে। সেই ভোট ব্যাংকটাকে কাজে লাগাতে হবে। 24 লোকসভা নির্বাচনের দিকে তাকালেই বোঝা যাচ্ছে সেবার দেবাশিস কুমার জিতলেও অনেকগুলি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির ভালো পার্সেন্টেজ আছে। ফলে সেটাকে ত্বরান্বিত করতে গেলে একটা নিষ্কলঙ্ক স্বচ্ছ ভাবমূর্তির মুখ লাগবে। আর সেটাই ভাবতে ভাবতে ভারতীয় জনতা পার্টিও মাস্টার প্ল্যান তৈরি করে ফেলেছে। দেবাশিস কুমারের উল্টো দিকে এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে চলেছেন স্বপন দাশগুপ্ত। স্বপন দাশগুপ্ত একজন বরিষ্ঠ নেতা ভারতীয় জনতা পার্টির, এবং শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে স্বপন দাশগুপ্তের, এবং ব্যক্তিগত স্তরে ভারতীয় জনতা পার্টির বাইরেও তিনি একটি সংগঠন চালান যার নাম খোলা হাওয়া। দলের টিকিটে এর আগে নির্বাচনে প্রার্থী হয়েছেন, অভিজ্ঞতা তার আছে। ফলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আর জেলায় নয়, সরাসরি কলকাতায় তৃণমূলের দুর্গে
তাকে কিন্তু সেনাপতি হিসাবে নামিয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। শিলমোহর তার নামে পড়ার সম্ভাবনাই বেশি। যদিও রাসবিহারী কেন্দ্রে আরও একটা দুটো নাম শোনা যাচ্ছে, কিন্তু স্বপন দাশগুপ্ত, সেই স্বপন দাশগুপ্তকে সামনে রেখেই ভারতীয় জনতা পার্টি মাস্টার প্ল্যানটা সাজিয়ে ফেলেছে। দেবাশিস কুমারকে হারাতে, দেবাশিস কুমারকে পরাজিত করতে বিজেপির হাতিয়ার হতে চলেছে রাসবিহারী কেন্দ্রে প্রার্থী হিসেবে স্বপন দাশগুপ্ত। এমনিতে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, স্বচ্ছ ভাবমূর্তির, অনেকেই তাকে রেসপেক্ট করেন, এবং শুধু তাই নয়, রাসবিহারী কেন্দ্রের স্থায়ী বাসিন্দা স্বপন দাশগুপ্ত। তাই স্বপন দাশগুপ্তকেই দেবাশিস কুমারের উল্টো দিকে রাসবিহারী কেন্দ্রে ভাবা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফে। সব কিছু ঠিকঠাক থাকলে স্বপন দাশগুপ্তই হতে চলেছেন বিজেপির প্রার্থী রাসবিহারী কেন্দ্রে। আর এবার যে কেন্দ্রটার কথা বলবো সেটাও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই কেন্দ্রেরও মাস্টার প্ল্যান বিজেপি তৈরি করে ফেলেছে। কেন্দ্রটির নাম বরাহনগর বিধানসভা কেন্দ্র। এই বরাহনগর বিধানসভা কেন্দ্রও কিন্তু তৃণমূলের দুর্ভেদ্য ডিফেন্স। মানে অতি বড় বিরোধীরাও বরাহনগরের দিকে চোখ তুলে তাকাতো না, কারণ এতদিন পর্যন্ত বরাহনগরের বিধায়ক ছিলেন তাপস রায়। এই তাপস রায়, তার সাংগঠনিক ক্ষমতা ব্যাপক ছিল, এবং এই তাপস রায় পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। যদিও তিনি ভারতীয় জনতা পার্টিতে চলে যাওয়ার পরেও বরাহনগর তৃণমূলের হাতছাড়া হয়নি। বরাহনগরে দাঁড় করানো হয় অভিনেত্রী তথা একটা সময় বাঁকুড়ায় দাঁড়িয়েছিলেন তিনি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাকে বরাহনগরে দাঁড় করানো হয়। শুধু তাই নয়, সায়ন্তিকা নির্বাচনে, উপনির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়ক হয়েছেন। সেই বরাহনগর কেন্দ্রকেও এবার টার্গেট করেছে ভারতীয় জনতা পার্টি। মনে করা হচ্ছে এসআইআরের যে প্রভাব পড়বে তালিকা প্রকাশের পর, এই বরাহনগর এবং রাসবিহারী কেন্দ্রে অনেক ভুয়ো ভোটার নাকি বাদ পড়েছেন, আর তার সরাসরি প্রভাব গিয়ে পড়বে ইভিএমে। তাই মনে করা হচ্ছে বরাহনগর কেন্দ্র এবার বিজেপি নিজেদের কাছে নিয়ে নিতে পারবে। তাহলে প্রার্থীকে এই বরাহনগর কেন্দ্রে উপনির্বাচনে হাড্ডাহাড্ডির লড়াই দেখা গিয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, তন্ময় ভট্টাচার্য সিপিআইএম, সজল ঘোষ ভারতীয় জনতা পার্টি। তৃতীয় স্থানে চলে যায় সিপিআইএম। তৃণমূল বনাম বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। কোনো রাউন্ডে দেখা গিয়েছিল উপনির্বাচনে এগিয়ে গেছেন সজল ঘোষ, আবার কোনো রাউন্ডে সায়ন্তিকা, কিন্তু শেষমেশ অল্প ভোটের ব্যবধানে জেতেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই সায়ন্তিকাকে আবার তার ভালো কাজের জন্য এবং বরাহনগরের উন্নয়নের জন্য আবার তাকে প্রার্থী করছে তৃণমূল। কিন্তু বিপরীতে কে? বিপরীতে আর কেউ নন, আবার সেই সজল ঘোষ। কারণ বিজেপি মনে করছে এবার সজল ঘোষ ভারতীয় জনতা পার্টিকে অক্সিজেন দিতে পারবেন বরাহনগরের এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে। বিজেপি মনে করছে এসআইআরের প্রভাব, ভুয়ো ভোটার, অবৈধ ভোটারদের বাদ যাওয়ার ফলে এই কেন্দ্রে যে অল্প ব্যবধানে সজল ঘোষ হেরেছিলেন, এবার সজল ঘোষের জয় নিশ্চিত। এবার সজল ঘোষের জয় কেউ ঠেকাতে পারবে না বলে মনে করছে ভারতীয় জনতা পার্টি। তাই একদিকে যেমন রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্তকে ভাবা হচ্ছে, তেমনি বরাহনগর কেন্দ্রে সজল ঘোষকেই প্রার্থী করে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রস্তুতির দিকে এগোতে চাইছে। কৌশল প্রায় চূড়ান্ত, নাম প্রায় চূড়ান্ত, শুধু প্রস্তাব যাবে দিল্লিতে এবং দিল্লি শিলমোহর মারবে। আপনারা কি মনে করেন? ভারতীয় জনতা পার্টি কলকাতায় এই যে দুই কেন্দ্রের দিকে নজর দিচ্ছে, যেটা তৃণমূলের শক্ত ঘাঁটি, আদৌ তারা লড়াইয়ে যেতে পারবে, নাকি তৃণমূল কংগ্রেস এক পেশে জয় পাবে, নাকি এই দুই কেন্দ্রেই এবার পদ্ম ফুল ফুটবে? আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই চোখ রাখবেন আমাদের প্রতিবেদনে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন এবং অবশ্যই
আর কোন কোন রাজনৈতিক প্রতিবেদন দেখতে চাইছেন, মন্তব্য কিন্তু প্রার্থনীয়।